আর সেটা হলো কমলের গতকাল অপারেশন হয়েছে। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, যদি এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের মনের মণিকোঠায় একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করব। আর এই পর্ব শুরু করার আগে সকালবেলা ঘুম ভেঙেছিল, তো আমি বলেছিলাম একটু বিপ্লববাবু হাঁটতে পারছিল, তো আমি তখন বললাম যে একটু টক দই আর বেসন আনবে। তা আমাদের পাড়ার যে তখন ওখানে টক দইটা শেষ হয়ে গেছে, বেসন ছিল, শুধু বেসন আনলো। তাই স্নান করার আগে একটু বেসন মাখলাম মুখে, তারপরে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে এখন পর্বটা শুরু করছি। যা যা কাজকর্ম করব, এই ছোট্ট সংসারের খুঁটিনাটি কাজকর্ম আপনারা দেখতে থাকুন। গতদিন আমি বিদ্যাধরপুরে এসেছি, আর এখানে আসা পর্যন্তই আপনাদেরকে মোটামুটি ভিডিও ক্লিপিংয়ে দেখানো হয়েছে। তারপরে রোদ গরমে আসার পরে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যে কারণে আর সেইভাবে আপনাদের সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি, বা যা কাজকর্ম টুকটাক বিপ্লববাবুই করেছে, আমি তো কিছুই করতে পারিনি, এতটাই মাথা যন্ত্রণা করছিল। আজকে সকাল থেকে একেবারেই ফিট, আর আপনাদের সঙ্গে একেবারেই খুশি মনে কথা বলছি। সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা আপনাদেরকে আমার গতকালই বলা উচিত ছিল, কিন্তু আমি পেরে উঠিনি আমার শারীরিক অসুস্থতার কারণে। আর সেটা হলো কমলের গতকাল অপারেশন হয়েছে। আমি কমলের মা অর্থাৎ মামিকে ফোন করেছিলাম, ভালোভাবে অপারেশন হয়ে গেছে ওর, কিন্তু আমি যে টাইমে ফোন করেছিলাম ততক্ষণে ওর সেন্স আসেনি। মানে জাস্ট কয়েক মিনিট হয়েছে, ওকে সবে বেডে দিয়েছিল, ওর বাবা মা দুজন দেখা করে এসছে। এই পর্যন্ত আজকের কমলের শারীরিক সুস্থতা এতটাই। আর ও খুব ভীতু ছেলে, তো সেই জন্য আমিও বারবার মামিকে ফোন করছিলাম যে মামি অপারেশনটা ঠিকঠাক করে হয়েছে। তা মামি বললো হ্যাঁ একদম ঠিকঠাক হয়েছে, শুধু ওর সবে মাত্র বেডে দিয়েছে, সেন্স আসতে কিছুটা সময় লাগবে বলল ডাক্তার। কোমলের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, এই খবরটা শোনার পরে আপনারা সকলে যেভাবে বিগত দিনে ওর জন্য আশীর্বাদ এবং প্রার্থনা করেছিলেন, তো এখনও আমি সেই একই আশা রাখি। সাথী বিপ্লব ব্লগের সকল সদস্য এবং সাথী বিপ্লব সকলে যেন কমলের সুস্থতা এবং দ্রুত বাড়ি ফিরে আসে, সেই কামনাই করি। কয়েকটা দিন সময় লাগবে, কারণ আগেও একবার বলেছি কোমলের যেটা হয়েছে অ্যাপেন্ডিক্স, ওটা খুব একটা ভয়ের কোনো কারণ নেই, নরম প্রকৃতির, যে কারণে একটু ভয়ের কারণ কোথাও গিয়ে যেহেতু ওর সঙ্গে সবসময় চলাফেরা হয়, তো যে কারণে মনের ভেতরটা একটু ভয় ভয় করে। তবে আবারও দিন শেষে চেষ্টা করব আপনাদের ওর শারীরিক আপডেটটা দেওয়ার। কমলের মা মামির কাছে ফোন করব। তো এই পর্যন্তই ছিল কমলের খবর। বাড়িতে আম পাড়া হয়েছিল, তার পরপরই মা বলছিল যে বিপ্লবের কাছে কবে যাবে। তা আমি বললাম মা এখনও কোনো সময় নির্ধারিত হয়নি, যখন ছুটি হবে। এবার যেদিন আম পাড়া হয়েছে তার পরের দিনই হঠাৎ ফোন করে বললো ছুটি, সেই সময় এসছি। আর এই যে গাছ পাকা আম কিছুটা নিয়ে এসছি, এগুলো সব পড়েছিল গাছে, এটা আবার হচ্ছে মা নিজে পেড়ে দিয়েছে এই আমটা। আর এগুলো সব আমি হাতে করে নিয়ে এসছি, মা বলেছিল এগুলো নিয়ে নাও। এই যে এবছরে হয়তো বাড়ির আম এটাই লাস্ট, কারণ এত পাখি লাগছে, আম গাছে বেশি দিন রাখা যাচ্ছে না, আমরা প্রায় সময় পেড়ে নিচ্ছি আকর্ষি দিয়ে। ঠিক আছে,
তবে একটা মজার কথা, যেটা সকালে দুজনেই উঠেছি, উঠে বিপ্লববাবু বাড়ি থেকে একটু হাঁটতে গেছিলো। তো আমি বলছি বাইরে যখন যাচ্ছ একটু মোড়ের দোকানটায় যাও না, আমার জন্য একটু বেসন আর টক দই এনে দেবে। হাঁটতে হাঁটতে গিয়ে মোড়ে দেখে যে একটা মুরগি কাটার দোকান বসছে, মাঝে মাঝেই ওটা বসে, সব সময় বসে না। আমার যে আবদার ছিল বেসন আর টক দই, টক দইটা পাইনি, বেসনটা পেয়েছিল, সেটা হাতে করে নিয়ে এসেছিলো। আর ওটা আনতে আনতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু এখানে খুব একটা বেশি কাজ নেই, তো ভাবলাম কী করবো, একা একা বসে বসে, হাঁটতেও যাইনি আমি বিপ্লববাবুর সঙ্গে। উঠে দেখি এই যে মাংস এনে একা একা কষাই করছে, আবার বকাঝকা করাতে থেমেছে। এটাকে একটু আলু দিতে হবে। আমি বললাম যে এতদিন পর তোমার ছুটি, তুমি সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত হবে, তারপর আবার কেন রান্না বান্না করো? আচ্ছা, আমাদের এই দর্শক বন্ধুরা আমাদের এই কড়াইটা থেকে মনে করে এটা কেমন একটা, কিন্তু ইয়ের ধাতুটাই এরকম কালো হয়ে পুড়ে গেছে। হ্যাঁ, সেটা আপনাদেরকে মনে হতেই পারে যে না কড়াইটা কেমন, কিন্তু না, এতে আমাদের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। ঠিক না, আছে। তবে কিছুটা পরিষ্কার হয়েছিল যখন আমরা টানা এখানে থাকতাম। তারপরে 1 বছর না থাকার পরে অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছিলো, ইঁদুরে কেটেছে, জং ধরে গেছে। তারপরে এখন বিপ্লববাবু কন্টিনিউ করে। তো সেক্ষেত্রে বাসনগুলো যে সবসময় সঠিকভাবে মাজা হয় সেটাও তো সম্ভব না। একটা মানুষ যখন দিনের প্রায় 14 থেকে 16 ঘন্টা ডিউটি করার পর মাঝে মাঝে যখন একটু ইচ্ছা করে মাছ ভাত খাবার রান্নার পরে, তখন আর মনে হয় না কড়াইটা ভালো করে মাজি। তবে আমি যখন আসি চেষ্টা করি, কিন্তু খুব একটা পরিষ্কার করে রেখে যেতে পারি না, কারণ যা কি তাই আবার হয়ে যায়। সকাল হওয়া থেকেই বলছে পেঁপে সেদ্ধ খাবো সাথে, না হলে করলা এনেছি, করলা সেদ্ধ। আমি বলছি পেঁপে সেদ্ধ খাও তাহলে। আর সঙ্গে একটা পাকা পটল ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি ফেলে দিয়েছি এসে, একদম পুরো পেকে কমলা কালার হয়ে গেছে। আর এটাই আমি হাত দিইনি, তবে পেঁপেটা হাত দিয়ে দেখছি পুরো নরম হয়ে গেছে, ভেতর থেকে পেকে গেছে কিনা জানি না। কবে কিনেছো তুমি এটা? 6-7 দিন হয়ে গেছে, খাওয়ার সময় হয়নি, আর সেদ্ধ খাবো বলেই কিনেছিলাম। ছোট বটিটা যেহেতু ব্যবহার করা হয় না, কেমন একটা জং জং চলে এসছে, জানি না ভালো আছে কিনা। না, একটু শুকিয়ে গেছে, তবে ভালো আছে দেখছি। তাহলে পেঁপে সেদ্ধ করে, হ্যাঁ, পেঁপে একটু আলু, হ্যাঁ আলু তো দেবো, আর মাংস কষাই করে রেখেছো, তো একটু কি আলু দেবো না শুধু? হ্যাঁ একটু আলু দাও, 2-4 পিস, একটু পাতলা ঝোল হবে। আচ্ছা, ঠিক আছে। আমি এখানে এসছি বিপ্লববাবুর ছুটিটা যেন ভালো কাটে, কোনো কাজকর্ম করতে। উনি কি করছে, সকালবেলা মাংস নিয়ে এসে রান্না করতে বসে পড়ছে যেন আমার ছুটিটা ভালো কাটে। আদতেও আমি এটা বুঝলাম না যে আমরা দুজনের দিন ভালো করছি না কে কাকে হেল্প করছি, তুমি বলো দেখি। হ্যাঁ, তুমি আমার কাছে এসছো, আমার যত সম্ভব আদর যত্ন আর কর্তব্য, কোনো কিছুরই ত্রুটি হবে না। আচ্ছা, তাই বলে এরকম যে তুমি সারাক্ষণ কাজ করার পরে আবার রান্না করবে, এটাও কি সম্ভব? ওটা আমার অভ্যাস তো। রান্না করতে ভালোবাসো ঠিক আছে, তবে 1-8 দিন ছুটি পাও, ছুটিটাকে তো ছুটির মতো উপভোগ করতে হয় না? চলো, আমাদের আবার একটু কাজ আছে, বাইরে বেরোতে হবে। হ্যাঁ, সময় বেরো যেতে হবে। যেহেতু তুমি আচ্ছা, মা ওদের ওষুধ কখন আনতে যাওয়া হবে মা বাবার? সন্ধ্যেবেলা, ওটা ওষুধটা উনি ওনার চেম্বারে বেরিয়ে গেছে। আর দেবো আলু? না, আম আছে তো সঙ্গে, একটু ভাতের পরে আম খেও, বাড়ির আম। ঠিক আছে। আর জল দেবো? দেখি কতটা দিয়েছ, সামান্য একটু দিতে হবে। রান্না বান্না হতে হবে, ওদিকে ভাত আর আলু পেঁপে সেদ্ধ বসিয়েছি। ততক্ষণ এই যে কিছু জিনিসপত্র যেগুলো বিপ্লববাবু ডিউটির কেচে দিয়েছিল আমি এসে দেখছি, কিন্তু গতকাল যেহেতু মাথাটা ব্যথা করছিল কোনো কাজ করিনি। এখন সেগুলোকে এক জায়গায় রেখেছিলাম, বাঙালি মানে কি চেয়ারে এক জায়গায় করে রাখা, যে কোনো জিনিসপত্র হলে আগে চেয়ারটায় রাখা। তো সেখান থেকে এখন নিয়ে বেডে এনেছি, ভাঁজ করে নেবো জিনিসগুলো। তুমি বাইরে বার হবে, এই গেঞ্জিটা পরে বার হবে? যে কোনো একটা দাও সামনে, এটা পরে তাহলে বার হবে। আমার রুমালটা থাক, তোমার একটা না দুটো? মিনিমাম 2টো রুমাল দাও, যা গরম পড়েছে। আচ্ছা থাকে, একটা থাক। আচ্ছা, ওটা হয়ে গেল। এই ব্যাগটা কি বাক্সে থাকবে না? এই ব্যাগটা একটু তোলা ব্যাগ থাকুক, ছোট ব্যাগ একটা নিয়ে যাই তো কাজে হবে। আচ্ছা, ওটা বাইরে থাকবে। বাইরে বলতে হ্যাঁ, স্নান টান করি যখন। এমনি জামা এটা ভাঁজ করছি, ডিউটির জামাগুলো যেন তুমি তাড়াতাড়ি হাতে পাও। এই হ্যাঙ্গারে হ্যাঙ্গারে রেখে দিলাম। ঠিক আছে। 2টো হ্যাঙ্গার খালি হয়ে গেলে এগুলো আবার বাইরে নিয়ে যেতে হবে।
চিকেনটা মোটামুটি ভালোভাবে কষিয়েছে, তারপরেও আমি আরেকটু কষিয়ে নেবো, কারণ আমি ইচ্ছা করে এসে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। দেখো কষাই হয়ে গেছে, জল ঢেলে দিয়ে আবার গরমের দিনে পাতলা ঝোল হবে। সেই চিকেনটায় তোমাকে হাত দিতেই হলো না। রান্নাবান্না কমপ্লিট, এখন দুজনে খেতে বসবো। প্রথমে আমটাকে কেটে প্লেটে রেখে দেবো। কারণটা কি? তাহলে ভাত পাতে আর মানে আবার হাত ধুয়ে কাটতে হবে না। আচ্ছা, ভাত খাওয়ার পরে এক টুকরো করে আম খেয়ে নিব। সকালের খাবারে আজকের আছে পেঁপে আলু সেদ্ধ, সেই সঙ্গে বাড়ি থেকে আনা পাকা আম। তুমি কি মাংসের ঝোল এখন সকালে খাবে? না না, খাবে না? আচ্ছা একটু পরে খাও, দুপুরে দিয়ে খাও, আচ্ছা। সামান্য একটু খাও। এখানে কতক্ষণ করে টাইমে জল দেয়, শুধু ভাবছি যদি কোনো সিস্টেম থাকতাম এখান থেকে পাইপ লাগিয়ে জলকালি নিয়ে চলে যেতাম। দর্শক বন্ধুরা কিচ্ছু বুঝতে পারিনি তোমার কথা, মানে বুঝিয়ে বলো। আমাদের বিদ্যাধরপুরে টাইমে জল আসে প্রত্যেকের বাড়ি বাড়ি, আমাদের এখানে আশপাশে সকলের। তো এত পরিমাণে জল দেয়, মানে কয়েক ঘন্টা জল দেয়, সকাল বিকাল মাঝে মাঝে দুপুরেও দেয়। তো এখানে এসে ইচ্ছা হয় যদি কোনো সিস্টেম থাকতো, এরকম কোনো সিস্টেম, তাহলে আমি পাইপ লাইন করে সোজা ঝড়খালি বাড়িতে একটু জল নিয়ে যেতাম, টাইমের জল। সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর একটু ভারী খাবারই খেলাম, সেদ্ধ ভাত আর পাকা আম ছিল শেষ পাতে। কারণ এখানে আসলে আমি সাধারণত সকালে কোনো সময় খাই না ঠিক নেই, তবে আজকে যেহেতু বেরোবো, নানান কাজ হাতে নিয়ে বেরোচ্ছি, সময়ের কোনো নিশ্চয়তা নেই যে 1 ঘন্টায় হয়ে যাবে কি আধা ঘন্টায় হবে বুঝতে পারছি না। তাই সেইভাবে খেয়ে দিয়ে এখন বেরোচ্ছি, তারপর যতক্ষণে না কাজ শেষ হচ্ছে ঘরে ফিরবো না, কাজ শেষ করে তারপরে ঘরে ফিরবো, এইভাবেই বেরোনো হবে, দুজন মিলে একসঙ্গে বেরোবো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, চলো এসো। গরম, সাথে প্রচন্ড গরম পড়েছে। ছাতা ধরো না তার তো। যদি গাড়ি আসছে হাত দেখাও। আমি নিলাম, তুমি আগে খাও।
চলছে নাকি? না হ্যাঁ, না, গাড়িটা আমার আছে। কোনটা এই যে আপনি র্যাপিডো চালাচ্ছেন? কেউ শেখাই ওই দেখতে দেখতে ইউটিউব থেকে আচ্ছা ওই দেখতে 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 আর এমনি তো আগে বাইক চালাতে পারতাম, যারা বাইক আচ্ছা। চালাতে পারে তাদের কোনো অসুবিধা হবে ও না। আচ্ছা আচ্ছা, সিস্টেমটা ওই ইউটিউব থেকে দেখি। দেখে দেখে শিখে নিয়েছেন। হ্যাঁ, তা ভাড়া আসে র্যাপিডোর মোটামুটি? একটু ভালো হচ্ছে আপনার যেদিক থেকে ব্যাংকের ওই সাইডে খুব লাইনের ওপার থেকে। আচ্ছা, লাইনের ওপার থেকে আসে। কিন্তু এই লাইনে এসে মানে বাজারের এই দিকে খুব কম হয়। ও দেখুন কত হলো। 68 টাকা। এই প্রথম করলেন না? না, আমি হচ্ছে টোটো এই প্রথম করেছি। ওই জন্য ঠিক আছে, এই একবারই সুবিধা পেলাম। কেন এরপরে তারপরে যা উঠবে তার যা উঠেছি এই আমি টোটোই প্রথমবার করেছি। গাড়ি আসতে অসুবিধা হবে না, কিন্তু অনেক স্মার্ট। আমাদের কাছ থেকে তো টোটোগুলোরও বেশি টাকা আছে, আপনি এমনি বললেন না কেন? তাই না? অল্পতে বেশি খুশি থাকা যায় না। খুব ভালো লাগলো। বুঝেছেন, দেখবেন খুব খুশি, তারপর কষ্ট হবে। তাই না? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম প্রবীণ দাস। বাড়ি কোথায়? আমার বাড়ি ইসলামপুরের কাছে। গেছিলাম নানান কাজ নিয়ে, একটাও কাজ মিটলো না। মানে এই রোদ গরমে ঘুরে ঘুরে চলে আসতে হলো। আর র্যাপিডোতে এই যে টোটো পাওয়া যায় এটা আমি ফার্স্ট টাইম জানলাম। আর যার টোটোয় এলাম, যে টোটো চালক, ওনার ব্যবহার সত্যি খুব ভালো। সোনারপুরে কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, বেশিরভাগ কাজই হয়নি। আমরা আশা করব যে সেটা আমরা সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে পারবো। তবে যে কাজগুলো হয়নি সেগুলোতে একটু আমাদের নিরাশা করেছে, কিন্তু একটা জিনিস খুবই আনন্দ দিয়েছে, যেটা সাথী একটু আগেই বলছিল। টোটোওয়ালা টোটোওয়ালার ওনার বয়স অনুযায়ী উনি র্যাপিডো চালাচ্ছেন। এবারে র্যাপিডোতে আমরা সকাল বিকাল বা কখনো কখনো টাইম ম্যানেজমেন্টের জন্য অফিস টাইমে সঠিক টাইমে অফিসে পৌঁছানোর জন্য আমরা র্যাপিডো করে থাকি। এবারে আমি বেসিক্যালি যেটা করি, টু হুইলার করি, বাইক করি। এবার বাইকে যতজন চালকের আমি উঠেছি, কেউ প্রথমেই বার্গেটিং করেন, কেউ পরে গিয়ে আরও 10 টাকা 20 টাকা বেশি যান, এগুলো হয়। আমরা কখনো কখনো দিই সিচুয়েশন ওয়াইজ, কখনো কখনো দিই না। কিন্তু এই র্যাপিডো টোটো চালকের প্রথমেই ফোনটা করে বলছে, স্যার এটা কোথায়? তো আমি বলছি, আমরা স্টেট ব্যাংকের ধারে দাঁড়িয়ে আছি। তো উনি বলছেন স্টেশন। আমি বললাম না, স্টেট ব্যাংক। এবারে র্যাপিডো যখন বুক করা হয় তখন যে ব্যক্তির কাছে আর কি, যিনি অ্যাকসেপ্ট করেছেন, যিনি চালক রাইডার, ওনার একটা মোটামুটি ডিটেলস আমাদের কাছে আসে। কতটা রাইড করেছেন, কতদিন ধরে চালাচ্ছেন, কত স্টার পেয়েছেন তিনি, 4 স্টার না 5 স্টার। এবারে দেখলাম যে মোটামুটি অনেক দিন ধরেই চালাচ্ছেন, কিন্তু বয়স্ক ভদ্রলোক, মানে ছবিটা দেখে তো বোঝাই গেছে। এসছেন, এবার আমি নিজে থেকে ওনার কাছে এসেছি। র্যাপিডো? বললো হ্যাঁ। উঠলাম, বেশ কিছুক্ষণ কথা হলো। উনি ইউটিউব দেখে দেখে কী করে র্যাপিডোকে আর কি টোটোর সঙ্গে কানেক্ট করে চালানো যায় সেটা করেন, এবং মাঝে মাঝে ওনার ভাড়া ঢোকে। তো সব কিছু মিলিয়ে ওনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। বয়স্ক ভদ্রলোক, ওনার শুভকামনা করি উনি যেন ভালো থাকেন। বয়স্ক ভদ্রলোককে শুধু মুখের কথাই খুব ভালো বললে হবে না, তাকে একটু ভালো রেটিং দিতে হবে। তো ওনাকে আমি 5 স্টার রেটিং দিয়েছি। আর যেটা লিখেছি ওনার জন্য সেটা হচ্ছে, দি জেন্টলম্যান ইজ এক্সিলেন্ট অ্যান্ড অনেস্ট। আই অলওয়েজ উইশ দিস ড্রাইভার দি very best. Please suggest this individual to me for my next booking. ওনার আমি সবসময় শুভকামনা করব। সত্যি আমার ভালো লেগেছে, এই জন্য এই বিষয়টাকে আমি ভিডিওতে একেবারে প্রকাশ না করে পারলাম না। দুপুরে একবার বার হয়েছিলাম, ওটা বিপ্লব বাবুর কিছু কাজকর্ম নিয়ে। খুব একটা মেটেনি, তবে অল্প সামান্য একটু মিটেছে। আর এখন বের হচ্ছি বা আমার ওষুধ আনতে, দুজনে আবার বাজারে। চলো এসো। আপনাদেরকে বলেছিলাম সারা দিন শেষে কমলের খবর আপনাদেরকে জানাবো। কমল এখন আগের থেকে অনেক ভালো, কয়েকটা দিন থাকবে, তারপরে মামার বাড়িতে আসবে হসপিটাল থেকে। এসে এখন বাড়ি আসার কোনো মন্তব্য আপাতত শোনা যায়নি। তবে এই পর্যন্ত কমলের খবর। দুজনে বার হয়েছিলাম সন্ধ্যের একটু আগে, তখন বেশ আলো ছিল রাস্তায়। তারপর ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছে। বহু কাজকর্ম নিয়ে গেছিলাম,
সেগুলো মানে সন্ধ্যাবেলা যে কাজকর্মগুলো নিয়ে গেছি সবটা মিটিয়ে তারপরে বাড়ি এসেছি। তবে সকালে একটু আশাহত হয়েছিলাম কাজ না মেটায়, তবে বিকালে সেটা আবার মানে আনন্দ ভরে উঠলো যে কাজগুলো নিয়ে গেছিলাম। আবার ওষুধ, আমার কিছু জিনিসপত্র ব্যক্তিগত, সেগুলো সব কিনে দিল বিপ্লববাবু। আর আরেকটা যেটা হচ্ছে মেন, একটা বড় সিলিং ফ্যান কেনা হয়েছে। আগের যে ফ্যানটা ছিল সেটা বর্ষার জলে নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপাতত আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিনে, সময় বেলা 1টা ভারতীয় সময়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।